নিরাপদ কৃষি পণ্য উৎপাদন, পরিদর্শন, বাজারজাতকরণ ও ভোক্তা পর্যায়ে প্রাপ্তির উৎপাদন, সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক প্রক্রিয়াজাতকরণ, সেমিনার অনুষ্ঠিত। পরিবহন, ভিডিও চিত্রে সিনিয়র স্টাফ সংরক্ষণ। রিপোর্টার মোহাম্মদ আতাউর রহমান। ২৩শে জানুয়ারি সকালে ক্যাবেল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিত্বে নিরাপদ কৃষি পণ্য ও উৎপাদন পরিদর্শন, বাজারজাতকরণ ও ভোক্তা পর্যায়ে প্রাপ্তির সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাধারণ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোয়েব, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সদস্য খাদ্য ভোগ ও ভোক্তা বিভাগ জনাব মাহমুদুল কবির মুরাদ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সদস্য আইন ও নীতি জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সদস্য জনস্বাস্থ্য ও পুষ্টি ডক্টর মোহাম্মদ মোস্তফা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ক্রপস উইং জনাব মোহাম্মদ শওকত ওসমান, প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক উৎপাদন ডক্টর এ বি এম খালিকুজ্জামান, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই এর পরিচালক সিএম জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক কার্যক্রম ও গবেষণার বিভাগ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক কার্যক্রম ও গবেষণাগার বিভাগ জনাব ফকির মোহাম্মদ মুনাওয়ার হোসেন। এছাড়াও এফবিসিসিআই ও রেস্তোরাঁ মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ সহ নিরাপদ কৃষি পণ্য উৎপাদক ও বাজারজাতকারী সংগঠন সহ সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশ অর্গানিক এগ্রিকালচার নেটওয়ার্ক বিওএএন এর ইনচার্জ ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন। ডিবিসি বাংলা টিভি। নুসরাত জাহান, ডিবিসি বাংলা টিভি। তাদেরকে উপস্থিত হওয়ার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমে প্রশ্ন উত্তর নয় একসাথে দিব, মানে প্রথমে প্রশ্ন উত্তর যেটা প্রশ্ন করেছেন যে আমার জনগণ যথেষ্ট কিনা, আপনি সন্তুষ্ট কিনা। সেদিন ময়মনসিংহে গেলাম, তো ময়মনসিংহে প্রায় ৬০ লক্ষ লোক, আমার ওখানে নিরাপদ খাদ্য অফিসার আছে একজন। আপনি যদি বলেন যে আপনি সন্তুষ্ট কিনা ৬০ লক্ষ লোকের জন্য একজন নিরাপদ খাদ্য অফিসার, আমার কাছে আর মানে এর উত্তর আমার কাছে নাই। দ্বিতীয় বিষয়ে যেটা হচ্ছে খাবার আমদানির বিষয়ে, আমি কি করেছি খাবার আমদানির বিষয়ে সেটাও বলি। আসলে আমাদের আমদানি ব্যবস্থাপনাটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন নিয়ন্ত্রিত হয়। স্যার অনুমতি দিলে একটু কারেকশন করে দিতে চাই। খাদ্যের জন্য যেই কেমিক্যালগুলি বা আমরা বিষ মানে ফরমালিন, কার্বাইড এই জাতীয় জিনিসগুলি যারা নিয়ে আসে রাঘব বলতে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়। তো আমদানির ক্ষেত্রে একটি আমদানি অর্ডার, ইম্পোর্ট পলিসি অর্ডার, আমদানি নীতি আদেশ একটি রয়েছে। সেখানে খাবার বা যে কোনো পণ্য কিভাবে আমদানি কি ব্যবস্থা করে সেখানে বলে দেওয়া। সেখানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কোনো স্থান ছিল না। এখানে আমাদেরকে একটা স্থান দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠিয়েছি। আশা করি আগামী আইপিও যেটা হবে সেখানে আমাদের অবস্থান তৈরি হবে। বর্তমানে যে খাবারগুলো আমদানি হচ্ছে বিভিন্ন সংস্থা আছে, যেমন কৃষি আছে, মৎস্য আছে, প্রাণী আছে, তারা তাদের অংশগুলা দেখেছি, জিএসটিআই আছে। আর বিষয় হলো এর বাইরে অনেক কিছু খাবার আছে যে কেউ দেখার কেউ নাই। তো সেই খাবার যেগুলো দেখার কেউ নাই, সেই খাবারগুলো যাতে আমরা দেখতে পারি সেই বিষয়গুলো আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব করেছি। ইতিমধ্যে আমরা আমাদের একটি বাংলাদেশ স্টেট ফ্যাসিলিটেশন একটা প্রকল্প আছে, তারা আমাদেরকে সহযোগিতা করতেছে যে এরকম খাবার যার দেখার কেউ নেই, এরকম খাবার আছে, তাদেরকে আমরা অনলাইনে সিস্টেম ডেভেলপ করবো। খাবার আসার সাথে সাথে বা আগে আমাদেরকে জানাবে যে আমি খাবার আনতেছি, তাহলে আমরা এই খাবারটা পরীক্ষা করে এটা বাংলাদেশে আমদানি করার উপযুক্ত কিনা সেই বিষয়গুলো আমরা সিদ্ধান্ত নিতে পারবো। এটা মানে বাস্তবায়ন শুরু হয়নি, প্রক্রিয়াধীন রয়েছে, এবং এই কাজ শুরু হলে আমরা কতটুকু ম্যানেজ করতে পারবো সেটা নিয়ে মানে অনেক বড় চ্যালেঞ্জ। প্রায় ৯০,০০০ খাবারের কনসাইনমেন্ট আসে।
90,000 বা ডেলি 300 টাকা কনসাইনমেন্ট আমাকে পরীক্ষা করার সামর্থ্য আমার আছে কিনা, সে বিষয়টা আমার দেখা লাগবে। আমি কতটুকু পরীক্ষা করতে পারবো সেই বিষয়গুলো আমাদের, এই বিষয়গুলো আমাদের চলমান। আর আরেকটি যে প্রশ্ন যেটা বলা হয়েছে হোটেল রেস্টুরেন্টের বিষয়ে, একটা বিষয়ে যে আমি একজন বলছেন যে আমি জরিমানার পক্ষে না, আমি সংশোধনের পক্ষে। আমি জরিমানা করি, আপনার খাবারে যদি ভেজাল ধরা পড়ে অথবা আপনি প্রতারণা করতে চান খাবার নিয়ে, তাহলে আমরা ছাড় দিই না, এই ক্ষেত্রে আমরা ছাড় দিই না। আর আপনি হয়তো কমপ্লায়েন্স বা যে আইন কানুন হয়তো অনুসরণ করতে হয়তো আপনার ব্যর্থ হয়ে পড়ে, সেই ক্ষেত্রে আমরা আপনাদের সংশোধনের সুযোগ দিই। আমরা নমুনা পরীক্ষা করি, নমুনা পরীক্ষায় অনেক ধরনের গড়মিল পাওয়া যায়। এটা যদি ভেজাল অথবা প্রতারণা না হয়, সেক্ষেত্রে আমরা সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বলি যে আপনার খাবারে এই উপাদানটা বেশি হয়ে গেছে বা এটা নির্ধারিত মাত্রার মধ্যে নয়, সেটা সংশোধন করে তাকে সময় দিই। সেই কার্যক্রমটা আমাদের চলমান। আর প্রশিক্ষণের যে বিষয়টা বলা হয়েছে, প্রশিক্ষণ আমরা যারা খাদ্য ব্যবসায়ী আছে, আমি তাদের একটা প্রশ্ন করি, যারা আমার রেস্টুরেন্টে যাদেরকে আমি নিয়োগ করি তাদেরকে কি আমি প্রশিক্ষণ দেই? প্রশিক্ষণ দেই না। এবং আমার কিছু কিছু রেস্টুরেন্টে এমন আছে যে ডেইলি বেসিসে লোক রাখা হয়, পারমানেন্ট রাখা হয় না, ডেইলি বেসিসে, কারণ এদের সমস্যা করে, যার জন্য মানে কিছু মাইন্ড করতে হয় না। আমার দুলাভাই ছিলেন রেস্টুরেন্ট ব্যবসা, তাদের পলিসি ছিল কাউকে স্থায়ীভাবে রাখা হবে না, সবাই অস্থায়ীভাবে থাকবে, যাতে কোনো ধরনের ইয়ে তৈরি না হয়। আচ্ছা, কোনো ধরনের গুণমান করতে যেন না পারে, তাদেরকে ইয়ে রাখার জন্য, যার জন্য প্রতিদিন তার নতুন কর্মী নিয়োগ হয়। তাহলে এই যে প্রতিদিন তার কোনো ট্রেনিং না, তার ট্রেনিং আছে না, তার বিশ্বস্ততা আছে, আস্থাশীলতা আছে, কিছু আমি প্রতিদিন করতেছি। এই যে আমি বিনা ট্রেনিংয়ে লোক আমার প্রতিষ্ঠানে নিয়োগ করতেছি, এটা দায়িত্ব কার? আমার। সেই বিষয় থেকে বেরিয়ে আসার জন্য, মানে প্রফেশনাল হওয়ার জন্য, আমার গাড়ি চালাই, গাড়ি চালানোকে কি দেখি, লাইসেন্স আছে কিনা, তার অভিজ্ঞতা আছে কিনা, গাড়ি চালিয়ে পরীক্ষা করি। আমি যে একজন লোককে নিয়ে গেলাম আমার রেস্টুরেন্টে, সে খাবার দিচ্ছে, এই খাবার খেয়ে আর মরেও যেতে পারে, তার গুরুতর অসুস্থ হতে পারে, সেই বিষয়টা আমি চেষ্টা করি। সেই বিষয়টা আমাদের বেরিয়ে আসা দরকার যে আমি খাবার যারা উৎপাদন করবে তাদের যেন উপযুক্ত জ্ঞান এবং প্রশিক্ষণ থাকে। এই প্রশিক্ষণে আমরা একটা কার্যক্রম আমরা নতুন একটা শুরু করছি। আমরা অনলাইন ট্রেনিং প্ল্যাটফর্ম তৈরি করার পরিকল্পনা নিয়েছি, ইতিমধ্যে আমাদের ভেন্ডার নিয়োগ হয়ে গেছে। তো এটা ফাইনাল হইলে আমাদের প্রশিক্ষণ মেটেরিয়াল থাকবে, সেখান থেকে যারা প্রশিক্ষণ নিতে চান তারা অনলাইনে প্রশিক্ষণ নিতে পারবেন। আর আমাদের বিদ্যমান মানে সীমাবদ্ধ রিসোর্স দিয়ে আমরা একটু প্রশিক্ষণ আয়োজন করে থাকি, সেটা জেলায় করি, এমনি কেন্দ্রীয়ভাবে করি। আর আমাদেরকে ইয়ারা যদি সহযোগিতা করেন, তাহলে আমরা এখানে আমরা একটা আলাদা প্রশিক্ষণের একটা সুযোগ তৈরি করতে পারি, বা আপনারা একটা প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করতে পারেন। যারা সমিতি যারা রয়েছেন, আমার মানে হোটেল ব্যবসা তো অনেক অনেক আছে, তাদের কোনো বিএজেএম প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে কিনা? গার্মেন্টসের যারা বিজিএমই, তাদের প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে কিনা? আছে। তাদের হোটেল ব্যবসা কি তার চেয়ে কম কিনা? বেশি হলে তারা কেন